দিতে বড় কথা। হ্যাঁ, 10 মিনিট বলা যায়। যেমন দাঁড়ান, আপাতত ফোন থেকে আপনাদের সাথে কানেক্ট হচ্ছি, আপনারা কথা বলতে থাকেন, আমি শুনতে থাকি। আমি ফোন থেকে আপনাদের সাথে কানেক্ট হচ্ছি, আমি আবার ডেস্কটপ থেকে কানেক্ট হয়ে আপনাদের আবার শুরু করছি। আমি আজকে লিঙ্ক হারিয়ে ফেলেছিলাম, কারণ হলো যে যেখানে লিঙ্কটা রেখেছি যে কোনো কারণে হোক সেই লিঙ্কটা আপনারা শুনতেছেন আমাকে? হ্যালো জি ম্যাডাম, শুনতেছি শুনতেছি ম্যাডাম। ম্যাম, শুনছি ম্যাম, শোনা যায়? আচ্ছা, ঠিক আছে। এখন কথা বলছি কিন্তু ফোন থেকে, আমি একটু ডিভাইস থেকে আসতেছি। জাস্ট ওয়েট করেন যে আমি ওই ডেস্কটপ থেকে আসতেছি। ল্যাপটপ জি ম্যাডাম, আপনাকে শোনা যায়? জিজ্ঞেস ম্যাম, আপনি একসাথে দুইটাতেই থাকতে পারবেন? একসাথে থাকতে পারলে আমি তো স্লাইড শো করতে না পারলে পরে আপনার কাজ করতে পারবেন না, তো ক্লাসে স্লাইড লাগবে, তাই না? ম্যাম, আপনি ল্যাপটপে স্লাইড শো করে ফোনের ক্যামেরা দিয়ে কথা বলবেন। আর ল্যাপটপে ক্যামেরা যদি আমার খোলা থাকে, তা আপনি কি করে ছবিটা দেখবেন? আমাকে দেখতে পাচ্ছেন না। ওই যে যখন যখন স্লাইডে টাচটা করবেন না, তাই তখন তো, আপনাকে দেখবো। দেখবো মাঝে মাঝে আপনাকে দেখবো। আমার তো আর সমস্যা নাই, আমি তো এখানে কাজ করি। আমার ল্যাপটপও এখানে, আমার ডেস্কটপও এখানে, কেমন সবকিছু এখানে। বলেন কেমন আছেন? আগের ক্লাস মনে আছে কিনা কিছু? সবাই কেমন আছেন সেটা বলেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো আছি, কিন্তু আমি সব গুছিয়ে রাখার পরেও এখন একটু পেরেশানি পড়ে গেলাম, এই জন্য মনটা খারাপ হলো। ম্যাডাম, এটা কোনো সমস্যা না ম্যাডাম। এই টেকনিক্যাল ক্লাসে, অনলাইন ক্লাসে এরকম প্রবলেম হয় ম্যাডাম। না, এটা উচিত না। এরকম প্রবলেম কেন হবে যখন যখন আমি জানি যে আমার এখানে আমার ক্লাস করতে হবে? হ্যাঁ, আমাকে কেন কেন সমস্যা করতে হবে? এগুলো তো প্রবলেম স্মার্টনেসের তো মধ্যে পড়ে না, এগুলা স্মার্টনেসের মধ্যে পড়ে না। আমার আমি ভেবেছি যে না ঠিক আছে, কিন্তু আজকে আমার ল্যাপটপ কোনোভাবে আমার ওয়েব ক্যাম শো করে নাই। আমি তো শো করতে, আমি ওকে করে দিলে হয়ে যেত। এর আগে আমি একটা লাইভ প্রোগ্রাম করেছি, আপনারা দেখেছেন। আর কথা বলতেও আমার খুব সমস্যা হয় নাই, কারণ হলো যে আমি যে সুন্দর একটা ডিভাইস দিয়ে কথা বলেছি। করে দিব, আমার যে ডিভাইসটা, ওটা দিয়ে কথা বলেছি, ট্রাই করে দেখি যে করে দিব। আগে ক্লাসে আমরা কি করেছিলাম আপনাদের মনে আছে? হ্যাঁ, আগের ক্লাসটা আমাদের কি ছিল? আজকে আমাদের নাটক। ৭৫ জন জয়েন। জি ম্যাম, নাটকে কি প্রশ্ন দিয়েছিলাম বলেন তো? প্রশ্নগুলো উত্তর না হয় পরেই বলবেন, আগে বলেন যে প্রশ্নগুলো কি ছিল। কে বলবেন? উত্তর বলেন। বলতে পারবেন? মনে আছে? ছেলেমেয়েরা এই যে টাকা পয়সা খরচ করে ক্লাস করতেছেন, সময় নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, এই যে ক্লাসটা করতেছেন, যদি কিছু অ্যাডপ্ট না করেন তাহলে তো এটা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা বলতে পারবেন আমাদের লাস্ট ক্লাসটা কি ছিল? ম্যাডাম বলি, নাটকের ক্লাস ছিল। হ্যাঁ, নাটকের প্রশ্নগুলো কি ছিল? ম্যাডাম বলবো? জি বলেন। 1 নম্বর ছিল নাটক সাহিত্যের একটি শক্তিশালী মাধ্যম। খবর নাটক অবলম্বনে একটি স্বার্থগত ব্যাখ্যা বর্ণনা করুন। আর 2 নম্বর ছিল খবর নাটকটির প্রেক্ষিত উল্লেখ করে আর মূল বক্তব্য লিখুন। আর 3 নম্বর ছিল খবর নাটকটি তৎকালীন রাজনৈতিক অবস্থার প্রতিধ্বনি। খবর নাটক অবলম্বনে আপনার মতামত ব্যক্ত করুন। 4 নম্বর ছিল নাটক মঞ্চায়নের মাধ্যমে শিক্ষণকে স্থায়ী করা যায়।
এই মহিলার শিক্ষক হিসেবে আপনার করণীয় কি? আচ্ছা, তাহলে এখন যেটা আপনি করবেন, যেটা এখন কাজ, লাস্ট যে প্রশ্নটা, একটা নাটক মঞ্চায়নের মাধ্যমে শিক্ষককে স্থায়ী করা যায়। তো একটা উদাহরণ দিয়ে একটু সুন্দর করে বুঝাই বলবেন? ম্যাডাম আমি বলি। লুৎফর, তাই না? লুৎফর। হ্যাঁ, বলেন। জি ম্যাডাম। হ্যাঁ। ম্যাডাম আমরা মানে নাটকের মাধ্যমে যখন দৃশ্যটা মঞ্চায়ন হয়, যেমন আমরা যদি আমাদের পিটিআই এর কথা বলি, আমরা কিন্তু তোতা কাহিনী গল্পটার সাথে খুব একটা পরিচিত ছিলাম না, কিন্তু কয়েকজন যখন এটা মঞ্চস্থ করলো, এখন মানে মোটামুটি খুবই স্বল্প সময়ের মধ্যে ওইটা আমাদের মনে এইভাবে গেঁথে গেছে যে আমরা ওইটা আর ভুলবো না। সত্যি কথা যেটা, মানে ওইটা মাইন্ড থেকে চলে যাওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে একইভাবে যদি একজন শিক্ষক তার মানে যে কোনো একটা যেই টপিকসটাই সে পড়াতে চাক, যদি সেটা সম্ভব হয়, সে যদি সেটা মঞ্চস্থ করে বা অভিনয়ের মাধ্যমে এইভাবে শিক্ষার্থীদের সামনে ফুটিয়ে তোলে বা নিয়ে আসে, তাহলে সেটা তাদের মনে একইভাবে গেঁথে থাকবে এবং তারা খুব বেশি সময় অনেক বেশি সময় তাদের কাছে এটা থাকবে, তাদের স্মৃতিতে সেটা থাকবে। আচ্ছা, আপনিও কিছু বলবেন? ম্যাডাম আমি বলি। ম্যাডাম, হ্যাঁ বলেন। যখন একটা নাটক বা কোনো একটা উপন্যাস মানে যাই মঞ্চস্থ করা যায়, যে সকল আর কি টপিক গুলো, ওইগুলো যখন শিক্ষার্থীদের সামনে মঞ্চায়ন করা হয়, তখন এটা তাদের মানে মনে এটা পড়ার চাইতেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়। একটা জিনিস, যে জিনিসগুলো ভুলে যাওয়ার মানে সম্ভাবনা থাকে, সব কথাগুলো মনে থাকে না, কিন্তু যখন আমরা একটা জিনিস মঞ্চস্থ করি তখন দেখা যায় যে ওই জিনিসগুলো মানে আমাদের মনে, শিক্ষার্থীদের মনে আরো বেশি ইফেক্ট করে। এতে আরো তাদের মানে এটা মনে থাকে বেশি, যার ফলে তাদের শিক্ষণটা আরো বেশি দীর্ঘস্থায়ী হয়। আমি বলি একটু, হ্যাঁ সাথে একটু অ্যাড করি, সবই ঠিক আছে আমাদের বলবো ম্যাডাম? হ্যাঁ বলেন। আমরা যখন ক্লাসে শিক্ষার্থীদের একটা ছড়াই কি বা নাটকে যে হতে হবে তা না, একটা ছড়াই কি আমরা যদি হ্যাঁ তুমি আলাদা আলাদা করে এক একজনকে এক একটা চরিত্র দিয়ে দিলাম, হ্যাঁ তোমরা একটু অভিনয় করে এটা করো, তাহলে আরো মজা পায় সবাই। একসাথে যে ক্লাসের দিকে মনোযোগ চলে আসে, যেমন মনোযোগের দিকে ওইগুলো করে না, সবাই ওই ওদের অভিনয়ের দিকে তাকায় থাকে। অন্যান্য বাচ্চারাও আরো উৎসাহিত হয় যে ভবিষ্যতে আমি অভিনয়টা করব, তারপরে আরো বুঝতে সহজ হয়, এদের মাথায় অনেকক্ষণ দীর্ঘস্থায়ী থাকে ব্যাপারটা, মজা পায়। কথা হচ্ছে ওই যে ভীতি থাকে না, একজনকে দেখলে পরবর্তীতে আরো উৎসাহিত হয়, হ্যাঁ আমরা করবো, আমরা করতে পারি, মানে আমরা পারবো, এরকম একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে যে ক্লাসটা করবো সেই ক্লাসটা হলো, আমি ফোন থেকে আমার করছি, আমার ডিভাইসটা সেট হলে পরে আমি স্লাইড শো চলে আসবো। কারণ হলো আজকে আমি সব রেডি করে, রাত্রে সব রেডি করে রেখেছি, এখন ডিস্টার্ব করতেছে। আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করবো আমাদের অধ্যায় 9। অধ্যায় 9 কি আছে বলতে পারবেন? ওই তো নাই আপনাদের কাছে, আপনারা কিভাবে বলবেন? অধ্যায় 9টা হলো ভাষার উপাদান। অধ্যায় 9টি হলো ভাষার উপাদান। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছি, এবার স্পষ্ট শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনা যায়? জি ম্যাডাম, স্পষ্ট শুনতে হ্যাঁ, জি ম্যাডাম, এটা ভেঙে আসছে, ভালো শোনা যাচ্ছে। জি ম্যাডাম, আজকে সাউন্ডটা ক্লিয়ার। আজকে সাউন্ড ক্লিয়ার না?
ম্যাডাম আজকে আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? সাউন্ড তো আমি আপনাদেরকে দেখবেন যে একটা লাইভের পার্টিকুলার্স গুলো পাঠাবো। আমি এখান থেকে এই জায়গায় কাজ করেছি, তো সেটা স্ট্রিম ইয়ার্ডে করেছি। এখন মিটে কি হয় এটা বুঝতে পারি না। মিটে এসে আপনাদের সাথে ক্লাস করতে গেলে সাউন্ড সমস্যা হয়, এইটা হয় সেইটা হয়, আমি একদম টায়ার্ড হয়ে যাই। হ্যাঁ, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো আপনাদের বইতে সফট কপিতে আছে বাংলা ভাষার উপাদান। বাংলা ভাষার উপাদান আপনারা বলতে থাকেন, আমি একটু শুনতে থাকি যে ভাষা বলতে আমরা আসলে কি বুঝি, যেটা আমরা আমার মনে হয় ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম। ভাষা বলতে আমরা কি বুঝি বলতে পারবেন? ভাষা বলতে আমরা কি বুঝি? ভাষা হচ্ছে মনের ভাব। জি ম্যাডাম। মনের ভাব প্রকাশ যে মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। আচ্ছা, আপনি সেটা জি জি। আবুল খায়ের আর সবার মিট থাকবে। আবুল খায়ের সরি ম্যাডাম, ভাষা হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। ভাষা হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। ভেরি গুড। আর ম্যাডাম, যে সকল অর্থবোধক ধ্বনি সমষ্টির মাধ্যমে আমরা মনে করতে থাকি তাই হচ্ছে ভাষা। তাই হচ্ছে ভাষা। আচ্ছা, তাহলে সব ভাষার বর্ণমালা কি একরকম? ম্যাডাম, যে সমস্ত অর্থবোধক ধ্বনি হইতে পারে। হ্যালো ম্যাডাম। সব ভাষার বর্ণমালা কি একরকম? না ম্যাডাম। জি না ম্যাডাম। কেন নয় বলেন? সব ভাষার বর্ণমালা এক নয় কেন? দেখেন, আমার একটা ওয়েব ক্যাম আছে, ওয়েব ক্যামটা দেশীয় পার্থক্য, সাংস্কৃতিক পার্থক্যের কারণে আলাদা আলাদা হয়ে থাকে। যেমন আমাদের দেশেই ওই যে চাকমারা এখন মনে হয় আলাদা করে এরা সমস্ত কিছু, এদের পাঠ্যপুস্তক আলাদা, এদের বর্ণমালা সমস্ত কিছু আলাদা মনে হয়, যতটুকু জানা। আর ম্যাডাম, ভাষার জন্য যে ধ্বনি থাকতেই হবে তার মানে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কারণ যে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, সেও কিন্তু তার ভাষা প্রকাশ করতে পারে অঙ্গভঙ্গির মাধ্যমে বা যে কোনো মাধ্যমে। হ্যালো, কথা তো বুঝতে পারছি না। ম্যাডাম কি ডিসকানেক্ট হয়ে গেছে? হ্যালো, তাই লাগছে, বুঝতে পারছি। সোনালী ম্যাডাম, ম্যাডাম ইজ জি স্যার, ম্যাডাম কি ডিসকানেক্ট হয়ে গেছে? মনে তো হচ্ছে মানে দেখা যাচ্ছে না। হ্যাঁ ম্যাডাম, চলে গেছি নেটওয়ার্ক সমস্যার কারণে। যাক, চুপ থাকি, এই ক্লাসটা মনে হয় লাইভে দেওয়া। হ্যাঁ, লাইভে দেওয়া। জি। ভূত এসেছে, বুঝছেন? আজকে হলো আমার ঘরে ভূত এসেছে। ভূত আসার কারণে আমি, আমার শুনতে পান? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি ম্যাডাম, এতক্ষণ শুনি। ম্যাডাম শুনি বলছি। ম্যাডাম আপনি ভূত বিশ্বাস করেন? আজকে ম্যাডাম কথা তো স্পষ্ট হচ্ছে না। এতক্ষণ আমার বাসায় ছিল ভূত, ওই যে নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল।
আর আমি এটা বুঝে উঠতে পারলাম না, আবার সেট করে আমার বিরক্ত ধরে গেছে একেবারে। সেট করে জিনিসপত্র দিয়ে আমি কাজ করতে পারবো না ঠিক মতো, এটা আমার ভালো লাগে না। ক্লাসে কিন্তু বারবার ডিস্টার্ব এত কিন্তু হয়েছে। এবার আসুন আমরা মূল ডিভাইসে চলে আসছি, ঠিক আছে? দেখা যাক এই ম্যাডাম তো শুনতে পাচ্ছেন, আপনারা কেউ শুনতে পাচ্ছেন? ম্যাডাম মিউট করছেন, ঠিক করে দেবে। সমস্যা কি রাজনাতা রেজওয়ানা ম্যাডাম, আজকে কি এই স্বর্ণালীর লিংকে ঢোকা যাবে না? কেন স্বর্ণালীর লিংকে ঢোকা হয় নাই? না, আমি তো এই যেটা স্যারের টাইম হইলাম, তারপর কতক্ষণ যাবো, প্রায় 16 মিনিট চলে গেল, এখন ঢুকলাম। আচ্ছা, ম্যাডামকে পারলে কেউ একজন ফোন দেন। ম্যাডাম সম্ভবত আনমিউট না করে কথা বলতেছে, মিউট করে কথা বলতেছে। ম্যাডামের নাম্বার তো মুখস্থ নাই। স্বর্ণালীর কাছে আছে? না, ম্যাডাম মিউট করে না, আনমিউট করে, কিন্তু ম্যাডামের হয়তো বা স্পিকারের সমস্যা করতেছে, মাউথে সমস্যা করতেছে, শোনা যাচ্ছে না। ও নেট প্রবলেম ম্যাডামের না, হয়তো বা লাগেনি। এখন শুনতে পান না? হ্যাঁ ম্যাডাম, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। কথা তো ম্যাডাম আটকে যায়। ঠিক আছে, এবার আপনারা সবাই মিউট। আমি এখন 18 মিনিট পার হয়ে গেছে, এরপরে আপনাদের কাছ থেকে শুধু 5 মিনিট নেবো। আজকে ক্লাসটা ছোটই করব, কারণ আজকে ক্লাসটা বেশি বড় করলে আপনারা নিতে পারবেন না, খবর নাটকটাই নিতে পারেন নাই। আমি কিন্তু একটা আহত হয়েছি যে আপনারা ক্লাস করার পরে ওই যে খুলেও দেখেন নাই। আচ্ছা, আমরা কথা বলতেছিলাম যে আমাদের বাংলা বই নিয়ে, তাই না? দুই জায়গা থেকে একবারে হচ্ছে ভাষার উপাদান, বাংলা ভাষার উপাদান নিয়ে ম্যাডাম। হ্যাঁ, মাতৃভাষা নিয়ে কথা বলছিলাম, তো ভাষা নিয়ে কথা বলছিলাম। ভাষা কি? তাহলে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। সেই ধ্বনিকে যেভাবে আকৃতি দিয়েছে, সেই আকৃতি অনুযায়ী যার যার বর্ণমালা তৈরি হয়েছে, ঠিক আছে? এগুলো আপনারা জানেন, এগুলো আমি খুব ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এটা যদি আপনারা 7-8 এর ছেলে মেয়ে হতেন তাহলে ওভাবে ক্লাস করতাম আর কি। যাই হোক, আজকে অনেক ডিস্টার্ব হয়েছে, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কারণ এটা স্মার্টনেস মধ্যে পড়ে না যে সবকিছু ডিস্টার্ব করবে। আমরা এখন আনুষ্ঠানিকভাবে ক্লাসে চলে আসবো। এই ক্লাসটা হলে আমরা ভাষার উপর নিয়ে কাজ করছি, আর কিছুক্ষণ দিয়ে আপনারা স্লাইড দেখবেন। সেই ব্যাপার হলো যে স্লাইডটা আমি এখানে শো করার পর আপনাদের ওখানে একটু আস্তে আস্তে যাবে, তখন কিন্তু আবার চিল্লাপাল্লা করতে পারবেন না যে ম্যাডাম দেখছি না, একটু ওয়েট করতে হবে। চিল্লাপাল্লা করলে যেটা হয় যে ক্লাসের সমস্যা হয়, ঠিক আছে? তো তাহলে ভাষার ক্ষুদ্রতম একক হলো কি? ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ধ্বনি, ধ্বনি। একটা প্রশ্ন ছিল, বলেন। এই মানে একটু আগে সুফিয়ান আপা বললেন যে মানে ভাষা হতে গেলে মানে ধ্বনি থাকতে হবে, এরকম কোনো কথা নেই, আমরা ইশারা ইঙ্গিতের মাধ্যমেও মনের ভাব প্রকাশ করি। তাহলে কি মানে এটা একটু প্রশ্ন ছিল যে ভাষা হতে মানে ধ্বনি ছাড়াও কি ভাষা হতে পারে? আগে তো ধ্বনি ছাড়াই ভাষা ছিল, পরবর্তীতে আমরা যে যেমন ধরেন বোবা কি কথা বলে না? তার কি ধ্বনি আছে? না ম্যাডাম, ধ্বনি নেই। তাহলে আপনি বোঝানোর জন্য ধ্বনি না হলেও চলবে,
বোঝানোর জন্য আমাদের ওই যে বর্ণমালা দিয়ে যে ভাষা, সে ভাষা না হলেও চলবে, ঠিক আছে, কিন্তু সেটা স্মার্টনেস এর মধ্যে পড়ে না আর কি। ভাষা বুঝতে আমাদের অনেক কষ্ট হয় না? জি ম্যাডাম। আবার দেখেন অনেক নাটক আছে যে কোনো ভাষা নেই, শুধুমাত্র অঙ্গভঙ্গি আছে, তাতে কি আমরা কিছু বুঝি না? জি বুঝতে পারছি। বুঝি না? হ্যাঁ বুঝি। তাহলে কমিউনিকেশনের জন্য যে আপনার বর্ণ ধ্বনি এগুলো লাগবে তা না, তা না। কমিউনিকেশন ইশারা ইঙ্গিতেও করা যায়, যেটা আমাদের শুরুতেই ছিল। আপনারা কি এখন স্লাইড দেখতে পান? জি ম্যাডাম জি দেখতে ম্যাডাম পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের প্রথম ক্লাসটা হলো ভাষার উপাদান, এটা প্রথম স্লাইড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাচ্চা, তাই না? বাচ্চাগুলোর মুখ নাই, দিয়েছি শুধু হাত আছে। এটা ইন্টারনেট থেকে নিয়েছি ছবিটা। এখানে দেখেন বর্ণ আছে, তারপর ডিজিট আছে। এই ভাষাকে তার ভাষাকে তাকে অ্যাডপ্ট করানোর জন্য বা তার ভাষা তার স্কিল ডেভেলপ করার জন্য এগুলো দিয়ে তারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করছে। আর এই বর্ণগুলোই হলো ভাষার মৌলিক উপাদান। বর্ণই হলো ভাষার মৌলিক উপাদান। আমরা তার পরবর্তী স্লাইডে চলে যাব। এটা কি দেখতে, পরবর্তী স্লাইড দেখতে পাচ্ছেন? ধীরে ধীরে আসবে। এগুলো আমরা আলাপ করে ফেলেছি। তা এখন আসেন ভাষার উপাদান কয়টি? ভাষার উপাদান কয়টি বলতে পারবেন? হ্যালো, আমি কি লাইনে আছি? জি ম্যাডাম আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। আপনারা দেখতে পাচ্ছেন? নাকি 50 literacy activities for preschoolers. ম্যাডাম আমরা শুধু ভাষার উপাদান প্রথম স্লাইডটা দেখতে পাচ্ছি ম্যাডাম। ম্যাডাম ভাষার উপাদান 3টি। আচ্ছা দাঁড়ান, এখানে একটা ব্যাপার ঘটে যে আমি যখন স্লাইড শুতে চলে যাই তখন আপনারা আর দেখতে পান না। ম্যাডাম প্রথম স্লাইড কি হলো? এবার দেখতে পান? দেখেন ভাষার জি ম্যাডাম দেখতে জি পাচ্ছি। ম্যাডাম দেখতে পাচ্ছি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ধ্বনি কত প্রকার ও কি কি? আর ধ্বনি কত প্রকার? ম্যাডাম ধ্বনি 2 প্রকার, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। হ্যাঁ স্লাইডে তাই দেখতে পাচ্ছেন। এখন মৌলিক স্বরধ্বনি কি? ম্যাডাম আমরা যেটা ওই যে মানে ম্যাডাম যে জমিটা আর ভাঙা যায় না, যেটাকে আর ভাঙা যায় না ম্যাডাম, কি করা হয়? একবারে উচ্চারণ করা হয়। আচ্ছা সবাই কথা বললে তো সমস্যা হয়ে যাবে, একজন বলতে হবে। মৌলিক স্বরধ্বনি হলো সেই সব স্বরধ্বনি যেগুলোকে আর ভাঙা যায় না। আমরা জানি যে আমাদের বর্ণমালা 2 প্রকার, তাই না? আমাদের বর্ণমালাকে 2 ভাগে ভাগ করেছে, একটা হলো স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে ব্যঞ্জন বর্ণ হয়েছে। প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে বাংলা স্বরবর্ণগুলো যুক্ত হয়েছে, যুক্ত হয়ে যেমন ক যখন আমরা বলি, ক শুধু এককভাবে ক নয়, ক এর সাথে অ আছে। ক যোগ ক উচ্চারণটা করতে হবে। দেখি একজন কে উচ্চারণ করুন দেখি, ক উচ্চারণটা ঠিক মতো করতে পারেন কিনা? আর আছেন আরেকজন তো ক উচ্চারণের জন্য কেশে খুশি গলা ঠিক করতেছে। আচ্ছা খ উচ্চারণ করেন দেখি, খ। খ একদম ভিতর থেকে বলতে হবে, খ, কারণ একটা অ আছে, ওই অ এর উচ্চারণটা করতে হবে। তখন ক, খ, এই উচ্চারণগুলো আমরা সঠিকভাবে শেখাই না বলে আমাদের ভাষাও আমরা ঠিকমতো রপ্ত করতে পারি না। এখন স্বরবর্ণগুলোকে আমরা জানি যে স্বরচিহ্নে পরিণত করা হয়েছে না, যেমন আ এর জন্য আকার, ই এর জন্য ইকার, এগুলোকে স্বরচিহ্ন হিসেবে নিয়ে আনা হয়েছে। কিন্তু কতগুলো স্বরবর্ণ আছে যেগুলো দুটো স্বরবর্ণ মিলে হয়েছে, যেমন
অ আ ই, এই তিনটা হলো মৌলিক। ই এর পরে যেটা হলো ই, তাই না? সেটার সাথে কিন্তু আরেকটা ই যোগ হয়েছে, ই। উ জি অ যোগ হয়েছে, এ ওই, ঠিক আছে, ওই ও দীর্ঘ ই, এগুলো হলো ব্যঞ্জন যৌগিক স্বরধ্বনি। আর মৌলিক স্বরধ্বনি হলো অ আ ই উ এ ও। আপনাদের বইতে এখানে যেমন দিয়া, মানে অজফরা দিয়ে একটা যেটা আমাদের বইতে নাই, এটাকে তারা মৌলিক স্বরধ্বনি ধরেছে। অর্থাৎ যে ধ্বনিগুলোকে আর কোনো ক্ষুদ্রতম এককে ভাগ করা যায় না, সেগুলিকে মৌলিক স্বরধ্বনি বলে। আপনাদের সাথে মনে হয় এতটুকু বললে চলবে। আর যদি বলেন তাহলে আমি আর একটু ভেঙ্গে টেঙ্গে বলতে পারি। বলবো নাকি আর একটু? বলেন ম্যাডাম। জি ম্যাডাম। তো যদি বাচ্চা মানুষের মতো বলেন জি ম্যাডাম, তাহলে কেমন হলো? ম্যাডাম আরেকটু জোরে বললে ভালো হয়। আপনাদের জন্য 1800 টাকা দিয়ে মাইক্রোফোন কিনেছি। সেই মাইক্রোফোনে আমি এই ডেস্কটপে কোনোভাবেই যে করতে পারছি না। ল্যাপটপ কেন আজকে আপনাদের সাথে বেমানি করলো, এটাও আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক ম্যাডাম, হ্যালো, আমি অন্য কথা বলে তো স্পষ্ট বুঝছি, কিন্তু আপনারটা একটু মানে সাউন্ড কম হচ্ছে আর কি। আমার হয়তো মাইক্রোফোনেই সমস্যা, আমি দুবার মাইক্রোফোন চেঞ্জ করেছি। এখন শোনা যায়? এখন জি ম্যাডাম শোনা যাচ্ছে। জি ম্যাডাম, জি ম্যাডাম, শোনা যায়। সাউন্ড বাড়াই দিলে হয়। শোনা যায়। যার সাউন্ড কিন্তু সমস্যা, বাড়াই সাউন্ডটা বাড়াই দিলে। আপনারা হলো একটা হালকা ডিভাইস কিনে নেবেন, সাউন্ড ডিভাইস, ঠিক আছে? 500 টাকা দিয়ে একটা সাউন্ড ডিভাইস কিনে ফোনের সাথে অ্যাড করে দিবেন, তাহলে ভালো শুনতে পারবেন। আচ্ছা, আমরা পাঠে চলে আসি। যেটা বলছিলাম যে কেন এটাকে যৌগিক বা মৌলিক স্বরধ্বনি বলা হয়। আমরা জানি স্বরবর্ণ তো স্বরবর্ণই, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে সেখানে ব্যঞ্জন ধ্বনি, যৌগিক ধ্বনি তৈরি করা হয়। তাহলে স্বরবর্ণ কি করে আবার ব্যঞ্জন বর্ণ যৌগিক স্বরধ্বনি হয়? এটা তো একটা প্রশ্ন থাকে, তাই না? এটা হলো পাশাপাশি দুটি স্বরধ্বনি তাড়াতাড়ি এবং এক প্রয়াসে উচ্চারণের ফলে তা একটি যুক্ত ধ্বনিতে রূপ নেয়, এই জন্য এটাকে যৌগিক স্বরধ্বনি বলে। যেমন ওই, ওই যদি বলি আমরা ওই, আপনার বলেন তো ওই বলতে আগে কি আসে? অ আসে ম্যাডাম, অ আসে, ও ই। কি আসে? ও ই। ও আর ই আসে না? অ এবং ই, তাই না? ও এবং ই আসে। এই দুটো আবার একসাথে উচ্চারণ হয় কিভাবে? ওই, হ্যাঁ। আবার ও দেখেন, ও উচ্চারণ করতে আগে কি আসে? অ অ এবং উ, দুটো মিলে একসাথে উচ্চারণ করে কি? ও। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। আর মৌলিক স্বরধ্বনি দেখেন, অ একদম এককভাবে উচ্চারণ, আ ই উ এ ও এ, এগুলা এককভাবে উচ্চারণ হয়, এগুলোকে আর ভাঙা যায় না, এই জন্য এগুলিকে বলা হয় ম্যাডাম মৌলিক স্বরধ্বনি। জি, মানে এটা কি আসলে বুঝতে পারলাম না। এটা হলো যেমন ধরেন আমরা দিয়া, দিয়া কেমন বানান করি? দিয়া, দিয়া, নিয়া, এই যে দির পর একটা আ, এটাকে এ হিসেবে ধরেছে, এটাকেও বলেছে মৌলিক স্বরধ্বনি। এটা আমি আপনাদের বইতেই দেখছি, এর আগে আমি তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় পড়েছি, ওখানে এরকম পাই নাই, এটা আপনাদের বইতে আসছে। এটা তো অনেক জ্ঞানী গুণী লোকেরা বই রচনা করেছে, ওরা নিশ্চয়ই এটা খুঁজে পেয়েছেন। ঠিক আছে, ম্যাডাম রিটা কি হবে? মৌলিক স্বরধ্বনি রি? হ্যাঁ, না, রিটা, রিটাও মনে হয় মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়েছে। রি, রি, দাঁড়ান, রি কিসের মধ্যে পড়েছে আমি দেখি। রিটা পড়েছে, আর রি তো আপনাদের বইতেই রাখে নাই, রি কি আউট করে একটা ঢুকিয়েছে। আচ্ছা, তারপরে রি মৌলিক, রি, রি বলতে তো রি, এটা মৌলিকে হবে, এই তো আর ভাঙা যাচ্ছে না। ভাঙা যাচ্ছে কি? রি ভাঙা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কি এখন বই দেখতে পান নাকি অন্য কিছু দেখতে পান?
আমি তো দেখতে পাচ্ছি না যে আপনারা কি দেখতে পান, এটা আমার একটা মানে মৌলিক স্বরধ্বনি 7টি, এই স্লাইডটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে এটা জেনে নিই মৌলিক স্বরধ্বনি 7টি। 7টা কি কি? অ, অ, আ, ই, ও। না উচ্চারণ ঠিক করেন। এসালাম আছে নাকি না? এসালাম, এসালাম জি ম্যাডাম। আপনি আছেন? আপনাকে নিয়ে সব ভেবেছিলাম আপনি কবিতা আবৃত্তি করে ফার্স্ট হয়ে যাবেন, যে একখান ভয়েস। উচ্চারণগুলো ধরেন। অ, আ, ই, অ, আ, এ, ই, উ, এ, ও, এ। হ্যাঁ, এই 7টি হলো মৌলিক স্বরধ্বনি। উচ্চারণগুলো একদম ক্লিয়ার করতে হবে। আমরা আস্তে আস্তে আসতেছি কিভাবে উচ্চারণ করতে হয়। এবং যৌগিক স্বরধ্বনি আসেন। যৌগিক স্বরধ্বনি কাকে বলে? মৌলিক হলো যে স্বরধ্বনিকে আর ভাঙা যায় না, আর যৌগিক হলো দুটো স্বরধ্বনি তাড়াতাড়ি এবং এক প্রাসে যদি উচ্চারিত হয় সেটা হলো যৌগিক। এটা বলতে বোঝা যায়। মৌলিক মানে এর আর কোনো ছোট কিছু নেই। আমরা সায়েন্সেও জানি যে পরমাণু কাকে বলে। মৌলিক হলো পরমাণু, আর অণু হলো যৌগিক। ঠিক আছে, যারা সায়েন্সের ছাত্রী তারা বলতে পারবেন। তো এরপরে আমরা চলে আসি যে স্বরধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করেছে। যৌগিক স্বরধ্বনি কয়টি এবং মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে যৌগিক স্বরধ্বনি 31টি। যৌগিক স্বরধ্বনি 31টি, মৌলিক স্বরধ্বনি 7টি। এগুলো কিন্তু মেসেজ, এগুলো আপনারা লিখে রাখেন খাতায়। মৌলিক স্বরধ্বনি 7টি আর যৌগিক স্বরধ্বনি 31টি। শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যখন বলবো শুনতে পাচ্ছেন তখন শুধু লুৎফর বলবেন হ্যাঁ শুনতে পাচ্ছি, কারণ তার সাউন্ডটা খুব ক্লিয়ার। ঠিক আছে, এরপর আসেন। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, যৌগিক স্বরধ্বনি 31টি, 29টির নিয়মিত স্বরধ্বনি। জি ম্যাডাম শুনতে পাচ্ছি। স্বরধ্বনি এবার ম্যাডাম 19টি নিয়মিত। না, রোল নাম্বার 20 বলেন। নিয়মিত স্বরধ্বনি কয়টি? 19টি। 20 মনে অ্যাড হয় নাই। অনিয়মিত স্বরধ্বনি কয়টি? 15 বলেন। 15। ম্যাম 12টি। 12টি, দ্যাটস গুড। এই জায়গাগুলো যদি আমরা ভালো করে জানি দেখবেন যে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো নিয়মিত স্বরধ্বনি এবং অনিয়মিত স্বরধ্বনি বলতে কি বোঝায়? ধীরে ধীরে আসছে, জাস্ট ওয়েট। আগে দিলাম মেসেজ। যৌগিক স্বরধ্বনি 31টি, তার মধ্যে 19টি নিয়মিত, 12টি অনিয়মিত। এরপরে স্লাইডে আমরা দেখবো নিয়মিত কি অনিয়মিত কি। ওয়েট, এখন দেখেন নিয়মিত স্বরধ্বনি কোনগুলা, নিয়মিত যৌগিক স্বরধ্বনি কোনগুলা? অ যোগ ও, অ। যেমন আমরা বলি লও, নও, না? শেষে ও যুক্ত দিয়ে যে ধ্বনিগুলো আসে সেগুলি বলা হয় নিয়মিত যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে, অ এর সাথে ও যোগ হয়ে, অ এর সাথে এ বা অন্তস্থ অয় যোগ হয়ে হয়, নয়, কয়, ছয়, তয়, এগুলো। তারপরে আই এর সাথে ই যোগ হয়ে আই, যেমন গ এর সাথে যখন আই যোগ হয় গাই, অন্তর্জয়ের সঙ্গে যখন আই যোগ হয় তখন যাই, খাই, নাই, দাই, পাই, এগুলিকে বলা হয় নিয়মিত যৌগিক স্বরধ্বনি। এখন এটা একটু ক্লিয়ার দেখতে হবে একটু। সফুরান আছেন? সফুরান, সফুরানের নেট সমস্যা। আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, ম্যাডাম শুনতেছি। আরে কথা বলুন না স্যার। সফুরান, আপনি তাহলে নিয়মিত যৌগিক স্বরধ্বনি এই 4টা প্রথম অংশটা আপনি একটু পড়েন। যেমন অ যোগ ও, কারণ আমার সাউন্ড যেহেতু একটু কম যায়, আপনাদের সাউন্ড তো ক্লিয়ার। একটু পড়েন। অ যোগ ও হ্যাঁ সমান অ ও, ল ও, ন ও। এ না, লও নাও কি আমরা বলি? লও, সফুরান আমরা লও কিভাবে বলি? যে তুমি ওটা লও, 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 লও। হ্যাঁ, তুমি কি কবি নও, নও ছবি, নও ছবি। তো আমাকে ন ও এরকম বলি, নও,
একসাথে ন এবং ও একসাথে বলি, এই জন্য এটার নাম হলো যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আরো একটা কাজ আছে, আরো একটা কাজ আছে। দেখেন এখানে ল হলো একটা ব্যঞ্জন বর্ণ, তাই না? ব্যঞ্জন বর্ণের সাথে দুটো স্বরধ্বনি এখানে যুক্ত হয়েছে, একটা অ আর একটা ও, এই জন্য এটার নাম হলো যৌগিক স্বরধ্বনি। হ্যাঁ, আচ্ছা, তারপর অ যোগ এ, হ্যাঁ, বা অন্তস্থ, অন্তস্থ, হ্যাঁ, সমান অয়, হয়। এখন অয় যদি এখন কোন ব্যঞ্জন বর্ণের পরে যুক্ত হয় তখন সেটা যৌগিক স্বরধ্বনি হয়ে যাবে। ঠিক আছে? যৌগিক স্বরধ্বনি, জি। মূল কথা হলো দুটো স্বরধ্বনি মিলে আরেকটি স্বরধ্বনি যখন হয়েছে তখন সেটা যৌগিক স্বরধ্বনি হয়েছে। মূল ধ্বনি যৌগিক স্বরধ্বনিটা হলো এইটা, আও, আয়, আই, আয়, আও, আউ, ই, তারপরে ইউ, উ, এগুলো হলো যৌগিক স্বরধ্বনি। কিভাবে ব্যবহার হয়েছে সেটা পাশে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে ব্যঞ্জন বর্ণের সাথে যখনই এই যৌগিক স্বরধ্বনি গুলো হ্যাঁ যুক্ত হয়েছে, আর এগুলো আমরা নিয়মিত ব্যবহার করি, এই জন্য এগুলোর নাম হলো নিয়মিত স্বরধ্বনি। আমার দেখে এদিকে আছে এর সাথে ই যোগ হয়েছে, এই সাথে এই, এখন ওই যে যখন সেই ভালো তো সেইটা দন্তস্বর সঙ্গে এই যোগ হয়ে সেই, অন্তদের সাথে এই যোগ হয়ে যেই, এগুলো কিন্তু এরকম পড়ে মুখস্থ করে করা যাবে না, এগুলো বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। তারপরে এর সাথে উ যোগ হয়েছে আও, যেমন কেউ, ঘেউ, এর সাথে ও যোগ হয়েছে এও, হ্যাঁ, খেও, হ্যাঁ, ওর সাথে ই যোগ হয়েছে ওই, বই, কই, চই, দই, সব শব্দগুলো হলো ও যোগ, হ্যাঁ, এগুলো কি ও, বউ, মৌ, হ্যাঁ, এগুলো হলো নিয়মিত যৌগিক স্বরধ্বনি। হ্যাঁ, আপনারা তো নাটকের ক্লাসে কিছুই পড়েন নাই, এই ক্লাসে যদি না পড়েন তাহলে লাড্ডু খাবেন। আপনাদের এই যে পুরো এসকের মধ্যে এই চ্যাপ্টারটাই হলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনাদের জন্য। তাহলে নিয়মিত যৌগিক স্বরধ্বনি কেন হয়েছে, কেন বলা হয়েছে, এটাকে বুঝতে পেরেছেন? ম্যাডাম, একটি স্বরধ্বনির সাথে আরেকটি স্বরধ্বনি যুক্ত হয়ে আরেকটি মানে তৃতীয় আরেকটি স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি হয়েছে, মিলিত হয়ে দুটি স্বরধ্বনি মিলিত হয়ে একটা স্বরধ্বনি, কমন স্বরধ্বনি মিলিত তৈরি হয়েছে। সেই তৃতীয় স্বরধ্বনিটাই যখন ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয় তখনই একটা শব্দ গঠিত হয়, শব্দ তৈরি হয়, হ্যাঁ, তাই না? আমরা তো আমাদের বাচ্চাদেরকে শিখিয়েছি লাউ, লাউ কিভাবে শিখিয়েছি, লয়কাল্লা উ লাউ, তাই না? কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখেন ল এর সাথে একটা আ আছে, ল যোগ আ যোগ উ। আপনাদের বইতে একটু কঠিন করে ফেলছে। মূলত আপনি যখন মনে করেন আমার তাহলে প্রথমটা তো মৌলিক স্বরধ্বনি, তারপরে যোগ একটা ব্যঞ্জন ধ্বনি কি ম, যোগ একটা ব্যঞ্জন ধ্বনি। দাঁড়ান আমি একটা স্লাইড নিয়ে আপনাদেরকে দেখাই, একটা নতুন একটা স্লাইড নিয়ে আমি আপনাদেরকে দেখাই। কার বাচ্চা কথা বলছে? বাচ্চা কাচ্চা কথা বলা বন্ধ। ম্যাডাম, বাচ্চা না আমার পাশের বাসায় হচ্ছে যে মাদ্রাসা, ওরা অনেক জোরে জোরে পড়াশোনা করে সারাদিন, আমার বাসার দিকেই যায় না। তাই কত ভালো কাজ, তারা তো পড়াশোনা করছে, অনেক জোরে পড়ে বাসা। ঠিক আছে, সারাক্ষণ চলছে যে আমি আরেকজন আসছি, তাও একটু মানে কম করবো না, কথা না, কথা তাহলে আপনার মাইক্রোফোন মিউট করে রাখেন, আমি আর কেউ শুনতে পারবে না। যেমন ধরেন আমার, ঠিক আছে, আপনি আমার লিখবেন, আমারটা কিভাবে লিখবেন আমি লিখে দেখাচ্ছি। ব্ল্যাঙ্ক স্লাইডটা আপনি দেখতে পাচ্ছেন? ব্ল্যাঙ্ক স্লাইডটা? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। দেখেন আমি কিভাবে আমার করছি। আমার কেমন? হ্যাঁ,
কিরে ভাই? মার, এটাকে আমরা ভাঙবো, ঠিক আছে? এটাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো? প্রথমে হলো আ এর সাথে যোগ হয়েছে কি? আ এর সাথে যোগ হয়েছে ম, তারপরে ম এর সাথে যোগ হয়েছে কি? আবার একটা দেখেন, তারপরে যোগ হয়েছে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি র, ঠিক আছে? আমার। তাহলে এখানে যৌগিক স্বরধ্বনি কোনটা হয়েছে বলতে পারবেন? যৌগিক স্বরধ্বনি কোনটা হয়েছে? আমারের মধ্যে যৌগিক স্বরধ্বনি কোনটা হয়েছে? আবার দেখেন, ময়ের সাথে এখানে এখানে যৌগিক স্বরধ্বনি তৈরি হয় নাই, এখানে যৌগিক স্বরধ্বনি তৈরি হয় না। আর একটা দেখি, ধরেন মৌ, মৌ আমরা কিভাবে লিখি? এভাবে লিখি না? মৌ এভাবে লিখি না? জি ম্যাডাম, এইভাবে লিখি। এভাবে লিখি। তাহলে এটা হয়েছে কিভাবে? একটা হলো ময়ের সাথে যোগ হলো ওটা কিভাবে আসে? ময়ের সাথে যোগ হলো ওই আসছে কেন? ও না হবে এই অভ্রতে, আমি এটা লিখি না এই, ঠিক আছে? ম যোগ ও, হ্যাঁ না, ঠিক আছে, ওকে, আপনার এগুলো বলতে হবে না। ওটাতে আপনার কি কি যোগ হয়েছে বলতে পারবেন? ওটা কি যোগ হয়েছে? আমরা এখানে কি দেখে আসছি? ওতে কি যোগ হয়েছে? ওতে কোন জায়গায় ও যখন হয়েছে, কোন কোন বর্ণ যুক্ত হয়ে ও হয়েছে? ও যখন যুক্ত হয়েছে ম্যাডাম, এর আগের স্লাইডটা দেখা যাবে। হ্যাঁ, বলেন ওতে কি কি বর্ণ যুক্ত হয়েছে? অ আর উ, হ্যাঁ, অ আর উ আগেটাতে যুক্ত। এখন ওটা যুক্ত হয়েছে কি দিয়ে? ও এর মধ্যে কি আছে? ও এর মধ্যে আছে একটা অ, তারপরে যোগ উ, ঠিক আছে? অযোগ উ, অযোগ উ, দুটো মিলে হয়েছে ও। তাহলে এখানে আমরা একটি শব্দ বলি শুধু মৌ। মৌর মধ্যে এটা কয়টি বর্ণ আছে? প্রথমে মৌটা হলো ব্যঞ্জন, মৌর সাথে যুক্ত হয়েছে ও, ও এর মধ্যে আছে দুটি ব্যঞ্জন ধ্বনি, একটা হলো অ, একটা হলো উ। এই জন্য এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। ওটাকে এই জন্য বলা হয় যৌগিক স্বরধ্বনি, কারণ দুটো ধ্বনি এখানে রয়েছে, ঠিক আছে? এবার আমরা অন্য স্লাইডে চলে যাই, অনিয়মিত যৌগিক স্বরধ্বনি গুলো বলি, অনিয়মিত, ঠিক আছে? এবার কে পড়বেন? লুৎফর একটু পড়েন, লুৎফর। জি ম্যাডাম, পড়তেছি। হ্যাঁ, ই যোগ আ, ইয়া, 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 দিয়া, নিয়া, নিয়া, হ্যাঁ, তারপরে ই যোগ জে, এ, ইয়ে, হ্যাঁ। গিয়ে। এখন দেখেন অন্তস্থটাকে এখানে স্বরধ্বনি হিসেবে দেখিয়েছে, কারণ হলো অন্তস্থের উচ্চারণ হয় আ এর মতো। কার মতো? আয়ের মতো। হ্যাঁ, এ এর মতো, কখনো এ কখনো আ। এ অ এর মতো হয়, অ এর সাথে আকার দিয়ে ইয়া, অ এর সাথে আকার দিয়ে ইয়ে, তারপর ইয়ের সাথে আরেকটা যোগ হয়েছে কি? ইয়ের সাথে আরেকটা যোগ হয়েছে ও, ইও, লিও, নিও, দিও। তারপরে এ যোগ এয়া, দেয়া, নেয়া। এর সাথে যখন দে যোগ হয়েছে, দে যোগ এয়া, দেয়া, ঠিক সেম আগের মতো, ঠিক আছে? আগে যেরকম ভেঙে দেখিয়েছি সেরকম। তারপরে এ যোগ ও, এও, চেও, জেও। হ্যাঁ, চেও জেও। আমরা আর চেও না, যেও না, খেও না, নেও না, এই যে শব্দগুলো বলি, এগুলোর সঙ্গে এও যৌগিক বর্ণটি
যৌগিক স্বরধ্বনিটি যুক্ত হয়েছে, ব্যঞ্জনের সাথে যৌগিক স্বরধ্বনিটা যুক্ত হয়েছে, হয়ে এগুলো অনিয়মিত যৌগিক স্বরধ্বনি হয়েছে। তারপরে হয়েছে কি এ যোগ আ, আ, হ্যাঁ এ আ, এখানে এয়া, এটা দেয়া। এই বানানটা ইদানিং, এই বানানটা আমরা এরকম লিখি না। ইদানিং জি। কিছু কবি সাহিত্যিক দেয়াকে এইভাবে লিখে, নেয়াকে এভাবে লিখে, মানে জয়ফলা দিয়ে লেখে। তারপরে আরো কিছু শব্দ আছে এরকম জয়ফলা দিয়ে লিখে, আমরা কিন্তু এরকম লিখি না। ওরা যিনি এই বইটা রচনা করেছেন সম্ভবত উনি এইভাবেই লিখেন, এই দেওয়া, দেয়া। সহজ না? বাচ্চাদের শেখার জন্য দয়কার দিয়ে অন্তঃস্থকার দেয়া, হ্যাঁ দেয়া, এটা সহজ দেয়া। না। কিন্তু জয়ফলা দিয়ে এরকম পেশায় পুষায় লেখার কোনো দরকার নেই। এটা দেখেছেন পরীক্ষা, আদারওয়াইজ এটা ইউজ করার কোনো দরকার নাই। দেয়া, দেওয়া। আচ্ছা, এরপর অ যোগ আ, আ, অ, অয়া, অ সয়া, অয়া সয়া। সয়াবিনের সয়া। আচ্ছা, ও যোগ আ, ওয়া, মোয়া রোয়া, মোয়া, মোয়া রোয়া। হ্যাঁ ওই যে ধান রোয়া। তারপরে হলো আপনার ওই যে এই মোয়া, ওই যে মুড়ির মোয়া, খইয়ের মোয়া। জি ম্যাডাম, মুড়ির মোয়া, চিড়ার মোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিন একটু চিড়ের মোড়া কিনতে গিয়েছি, বেটা 1 কেজির নিচে বিক্রি করে না, মনের দুঃখে চলে এসেছি। ও ম্যাডাম, ম্যাডাম দীপঙ্কর দা আমাদের লক্ষ্মী পূজায় মোয়া খাওয়াবে সবাইকে, বলছে আগেই। হ্যাঁ খাওয়াবে, আগে করোনা থেকে বেঁচে উঠুক। না ম্যাডাম, খুলে যাবে অতদিনে, দীপঙ্কর দা মোয়া খাওয়াবে সবাইকে, আগেই বলছে। আচ্ছা ওকে, আমরা পরের কাছে আছি। ও, ও যোগ এ, ওয়ে, কোয়ে সোয়ে। হ্যাঁ আমরা যে এগুলো আঞ্চলিক ভাবে বলা হয় আর কি। হ্যাঁ। আর এখন একেবারে চলতি বাংলায় এগুলো কোয়ে সোয়ে, কইয়া সইয়া এরকম করে আর আমরা বলি না, কোয়ে সোয়ে বলি, তাই না? আর এখানে যেরকম কমা দিয়ে লিখেছে, আমরা এরকম কমা দিয়ে কোয়েকে আমরা কোয়ে লিখি, সোয়েকে আমরা সোয়ে লিখি। আচ্ছা, হ্যাঁ যেমন তালবশের সঙ্গে যুক্ত হয়েছে শুয়ে রুয়ে, এরকম অনেক শব্দ আপনারা তৈরি করতে পারবেন এইসব যৌগিক স্বরধ্বনি গুলো দিয়ে। তারপরটা কি আছে? উযোগ আ, উয়া, নোয়া, নোয়া, জুয়া। জুয়া, জুয়া বুঝেন? নোয়া কি বলেন তো? নুইয়ে পড়া। নোয়া হলো নিচু হওয়া বা নিচু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তারপর উযোগ ও, উও, হ্যাঁ কুও, কুয়ো, কুয়োর সাথে উও যোগ হয়েছে কুয়ো, ঠিক আছে? এগুলো হলো অনিয়মিত যৌগিক স্বরধ্বনি। তো তাহলে আমরা দেখলাম যে স্বরধ্বনিকে দুভাগে ভাগ করেছে, একটা মৌলিক স্বরধ্বনি আর একটা যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হলো 7টি আর যৌগিক স্বরধ্বনি হলো 31টি। হ্যাঁ, যৌগিক স্বরধ্বনি গুলোকে আবার দুভাগে ভাগ করেছে, একটা নিয়মিত আর একটা অনিয়মিত যৌগিক স্বরধ্বনি। হ্যাঁ, এখন আমরা চলে আসবো ব্যঞ্জন ধ্বনির শ্রেণীকরণ। এতক্ষণ দেখলাম হলো স্বরধ্বনির বিভিন্ন কাজ, এখন দেখবো হলো ব্যঞ্জন ধ্বনির শ্রেণীকরণ। ব্যঞ্জন ধ্বনি কি? যে ধ্বনিগুলোর সাথে স্বরধ্বনি যুক্ত হয়ে উচ্চারিত হয় সেই ধ্বনিগুলি হলো ব্যঞ্জন স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ ক থেকে 25টি ব্যঞ্জন, 5টি বর্গের 25টি যে বর্ণ রয়েছে, কবর্গ, চবর্গ, টবর্গ, পবর্গ আছে না? আপনারা জানেন এগুলো? কবর্গ হলো ক, খ, গ, ঘ এরকম কবর্গ। হ্যাঁ, এগুলোর সাথে এগুলো ছাড়া, হ্যাঁ হ্যাঁ, ইয় ও ছাড়া আর প্রত্যেকটি বর্ণের সঙ্গে অটা যুক্ত আছে, এই জন্য এগুলো হলো ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে ফুসফুসের ভূমিকাই প্রধান। আমাদের আরেকটা ছেলে পড়েন এই অংশটুকু, নাহলে একটা মেয়ে পড়েন, সোনালী পড়েন। সোনালী তো হোস্ট, সোনালী পড়েন। জি ম্যাম। ধ্বনি উচ্চারণে ফুসফুসের ভূমিকাই প্রধান। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখ থেকে বেরিয়ে যাবার পথে বাক প্রসঙ্গের কোনো না কোনো স্থানে বাধা পায়, ফলে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে নানা রকম বিচিত্র দেখা যায়। সাধারণত
আচ্ছা বৈচিত্র্য দেখা যায় সাধারণত ক ফুসফুস চালিত বাতাসের চাপ, খ স্বরতন্ত্রীর অবস্থান, গ উচ্চারণের স্থান এবং ঘ উচ্চারণের রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণগুলোকে নানান ভাবে ভাগ করা যায়। আচ্ছা এবার আমরা আসি, এই যে এখানে বলা হয়েছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখ থেকে বেরিয়ে যাবার পথে বাক প্রত্যঙ্গের কোনো না কোনো স্থানে বাধা পায়। এইটা নিয়ে একটা প্রশ্ন আছে আমার, কে আমাকে সুন্দর করে একটু বুঝিয়ে বলবেন যে বাক প্রত্যঙ্গ বলতে আমরা কি বুঝি? বাক প্রত্যঙ্গ কথা বলার সময় যে সব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অংশগ্রহণ করে তাদেরকে আমরা বাক প্রত্যঙ্গ বলে থাকি। যেমন হচ্ছে জিহ্বা, মুখ, ঠোঁট, কর্ণনালী, তালু, দন্ত। আচ্ছা গুড, এই তো ক্লিয়ার হয়ে গেছে। নাসিকাও আছে ম্যাডাম, নাক হবে। হ্যাঁ জিহ্বা হবে, কারণ জিহ্বা অর্ধদন্ত পশ্চাৎ দন্তে কাজ করে তো। আগের দিনে বউদেরকে অত্যাচার করতো কিভাবে জানেন? বউদেরকে অত্যাচার করতে হলো জিহ্বা কেটে দিত। এবার কথা কও। আর বিশেষত হাবশি যারা ছিল, কৃতদাস যারা ছিল, তাদেরকে এরকম জিহ্বা কেটে দিত, কথা বলার কোনো চান্স নেই। তাহলে আপনাদের যেমন আমাদের দাদিরা, আমি আর কদিন গেলে দাদি, আমি তো অলরেডি দাদি হয়ে গেছি, আমার 6টা দাঁত নাই। দাঁতগুলো যখন পড়ে যায় তখন কথা বললে শুনতে কি ভালো লাগে? কপ 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 এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ, প্রথমে ভেতর থেকে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম শুনতে পাচ্ছি ম্যাডাম। আচ্ছা, প্রথমে হলো ফুসফুস। ফুসফুস থেকে বাতাস আসতে হবে, সেটা বেরিয়ে আসবে কি দিয়ে? মুখ দিয়ে। বেরিয়ে আসতে ফুসফুস থেকে মুখ পর্যন্ত বেরিয়ে আসতে যতগুলো ইন্টারনাল আমাদের যন্ত্রপাতি আছে তার সবটাকে বলা হয় বাক, বাক প্রত্যঙ্গ। ফুসফুস, তারপরে এই যে কণ্ঠ, যেটাকে আমরা ইয়ে বলি, গলা বলি, হ্যাঁ কণ্ঠ। তারপরে মুখে হলো জিহ্বা, দাঁত, উপরে তালু, নাসিকা, ঠোঁট, সবকিছু মিলিয়ে হলো আমাদের বাক প্রত্যঙ্গ। ঠিক আছে, এই বাক প্রত্যঙ্গের উপর নির্ভর করে ব্যঞ্জন ধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ফুসফুস তাড়িত বাতাসের চাপ, একটা স্বরতন্ত্রের অবস্থা, একটা উচ্চারণের স্থান, আর একটা উচ্চারণের রীতি। এখন আমরা পরবর্তী স্লাইড গুলো দ্রুত চলে যাব, কারণ আজকে সত্যি সত্যি আপনাদের সাথে আমি ক্লাস করে আরাম পাই, কিন্তু আজকে কেন যেন একটু খারাপ হয়েছে, অনেক গরম ম্যাডাম আছে। হ্যাঁ, তাহলে ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর নির্ভর করে শ্রেণীকরণ। এখানে ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর আপনি দেখেন তো, ক বলেন তো, ক, এরপর খ, এরপর গ, এরপর ঘ। আপনি দেখেন আপনার পেটটা কিন্তু একই রকম ফুলবে না, ঠিক আছে? সাউন্ড গুলো কিন্তু একই রকম আসবে না। তো এই জন্য এটাকে নির্ভর করে ফুসফুসের তাড়িত বাতাসের চাপের উপর নির্ভর করে ব্যঞ্জন বর্ণকে প্রথমে করেছে 2 ভাগ, যেটা এস আলম একটু আগে বলেছিল, অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি। অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি। এখানে একটা পয়েন্ট হলো, মাসুম আছেন? মাসুম, হ্যাঁ মাসুম, আমাদের এই যে শিক্ষা সফর কমিটির চেয়ারম্যান মাসুম নেই? অপু আছে। অপু আছেন? অপু? জি ম্যাম। হ্যাঁ অপু, তাহলে এখানে একটু পয়েন্ট, প্রাণব্যঞ্জন ও মহাপ্রাণব্যঞ্জন। জি জি অপু বলেন। জি ম্যাডাম, আমার নাম ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। মাসুম এসেছেন? জি ম্যাডাম। মাসুম আইছেন। হ্যাঁ মাসুম, আপনার কি নেটে খুব সমস্যা? জি আসি আমি আসি। এটা একটু পড়েন, স্লাইডটা একটু পড়েন। নেট একটু সমস্যা ম্যাডাম। হ্যাঁ পড়েন একটু। জি আচ্ছা পড়তেছি। ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর নির্ভর করে শ্রেণীকরণ। হ্যাঁ
মুখ দিয়ে ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় বা ঠিক আছে মাসুদ, ব্যঞ্জন ধ্বনি দু প্রকার। ওকে ওকে মাসুদ, আপনি অফ যান, কারণ আপনার ওখানে নেটের সমস্যা হচ্ছে। যথা অল্প প্রাণ ব্যঞ্জন, যে সব ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস কম বের হয় বা বাতাসের বাংলা বর্ণমালার প্রথম এবং তৃতীয় ধ্বনি হলো অল্প প্রাণ। প্রথমটা কি ক, তৃতীয়টা কি গ, তারপর হলো চ, চ এর তৃতীয়টা কি বর্গীয় জ, চ ট, ট ঠটা হলো মহাপ্রাণ ড, তারপরে ক চ ট ত দ, ক ব। প্রথম এবং তৃতীয় বর্ণই হলো অল্প প্রাণ, আর দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ। এটা সহজ। জি ম্যাডাম জোর বিজোর মতো বানাই নিলাম আমরা, বর্গগুলো হচ্ছে ওই যে বর্গগুলো মনে রাখার সহজ একটা পদ্ধতি আছে, ক চ ট ত প, ক চ ট ত প, ক বর্গ চ বর্গ ট। সেই কবে ছোটবেলায় শিখেছি, দেখেন এখনো মনে আছে। ছোটবেলায় ভালো ছাত্র ছিলাম বুঝছেন, পরে আস্তে আস্তে বোগাজ হয়ে গিয়েছি। ছোটবেলায় ক্লাসে ফার্স্ট ছিলাম, কিন্তু বোগাজ পড়ছেন তো। এবার আসেন স্বরতন্ত্রের অবস্থা ভেদে শ্রেণীকরণ। এখানে করেছে দুই প্রকার, একটা ঘোষ ধ্বনি আর একটা অঘোষ ধ্বনি। ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর দুই প্রকার, একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ। অল্প প্রাণ হলো প্রথম এবং তৃতীয়, মহাপ্রাণ হলো দ্বিতীয় এবং চতুর্থ। আবার স্বরতন্ত্রের অবস্থান ভেদে করেছে হলো দু প্রকার, সেটা হলো অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কোনটা? যে ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রী কাঁপে না সেগুলিকে অঘোষ ধ্বনি বলে, অঘোষ ধ্বনি বলে। ঠিক আছে, বাংলা বর্ণমালার প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হলো অঘোষ ধ্বনি। আমরা অল্প প্রাণ পেলাম প্রথম এবং তৃতীয়, অঘোষ পেলাম প্রথম এবং দ্বিতীয়। এগুলো মুখস্থ রাখতে হবে। ঘোষ ধ্বনি হলো তৃতীয় এবং চতুর্থ, যেমন ক খ এগুলা অঘোষ। হ্যাঁ, ক খ, তারপর হলো চ ছ, আর ঘোষ ধ্বনি হলো তৃতীয় এবং চতুর্থ। দেখেন ঘোষ ধ্বনি কোনটা? ক খ চ ছ ট ঠ ত থ প ফ, এগুলো হলো অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি গ ঘ, দেখেন এগুলো উচ্চারণে কি হয়? স্বরতন্ত্রে কাঁপে। গ উচ্চারণ করেন দেখি, গ ঘ ঙ বর্গীয় জ। আপনার কিন্তু স্বরধ্বনি স্বরতন্ত্র কাঁপে, গলায় হাত দিয়ে দেখেন, ক উচ্চারণ করেও দেখেন আর গ উচ্চারণ করেও দেখেন। আপনি যদি হাত দেন আপনার স্বরতন্ত্রের উপরে, তাহলে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। এই পার্থক্যগুলো খুবই সূক্ষ্ম। ঠিক আছে, তাহলে ঘোষধ্বনি কোনটা কোনটা কে বলতে পারবো? ঘোষধ্বনি পঞ্চম। হ্যাঁ, তাহলে 5টি বর্গের শেষ 3টি বর্ণ হলো ঘোষধ্বনি, তাহলে 5টি বর্গের 15টি বর্গ হলো ঘোষধ্বনি। ঠিক আছে, আর অঘোষধ্বনি হলো 5টি বর্গে দুটো দুটো করে 5 দুগুণে 10টি। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন, এগুলো খুব জরুরি। এবার আসেন উচ্চারণের স্থান অনুযায়ী। ম্যাডাম তাহলে আমাদের যে 5টি বর্গ, 5টি বর্গের বাইরের যে বর্ণগুলো আছে সেগুলো কি এই অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষের মধ্যে আসবে না? সেগুলা আশ্রিত, যেমন চন্দ্রবিন্দু আপনি একক উচ্চারণ করতে পারবেন, অনুসার খণ্ডত একক উচ্চারণ করতে পারবেন? জি না ম্যাডাম, আশ্রিত বর্ণ বলা হয়, পরাশ্রিত। হ্যাঁ, অন্য আরেকটা বর্ণ লাগবে। ঠিক আছে, হ্যাঁ মানে আর কি এই চারটার মধ্যে আর কি ওইগুলো আসবে না। এই চারটা যেখানে বসবে সেখানে মৌলিক যে বর্ণ সেই বর্ণের উচ্চারণ অনুযায়ী হবে। যেমন চন্দ্রবিন্দুর উচ্চারণ আমরা কোথায় করি? হ্যাঁ, চাঁদ উচ্চারণ করেন তো দেখি, পারবেন না আপনারা চাঁদ উচ্চারণ করতে
কখনোই পারবেন না। আপনারা বলবেন নাসিক্য থেকে আর কি, নাকের থেকে বাঁশি। হ্যাঁ মানে অধিকাংশ মানুষ যেমন ওই যে চাঁদ মানে নাকটা কাঁপবে আর কি। কাবুলিওয়ালা নাটকটা পড়েছিলেন? কাবুলিওয়ালা নাটকটা অনাবশ্যক চন্দ্রবিন্দু দিয়া কাবুলিওয়ালা বলতো ফুলের মধ্যে কি হাতি, হাতি অনাবশ্যক একটা চন্দ্রবিন্দু যোগ করে জি হাতি। হ্যাঁ জি ম্যাডাম। কিন্তু হাতিতে কিন্তু চন্দ্রবিন্দু নেই, কিন্তু সে বলতো হাতি। ঠিক আছে ম্যাডাম। আমার বাড়ি তো নোয়াখালী। আমাদের নোয়াখালী অঞ্চলের ল্যাঙ্গুয়েজের বিশেষ বৈশিষ্ট্য হলো যে তারা অকারণ চন্দ্রবিন্দু উচ্চারণ বেশি করে। যে কোনো শব্দ আপনি খেয়াল করে দেখবেন যে চন্দ্রবিন্দু। আমি যখন ওই যে ক্লাসিক শ্রেণীর মানুষের সঙ্গে মিশি আমি ঠিক বুঝে যাই যে ওনার বাড়ি নোয়াখালী, কারণ ওনার উচ্চারণ রীতিতে চন্দ্রবিন্দু রয়েই যায়। ঠিক আছে, খুব কম মানুষ আছে চন্দ্রবিন্দু থেকে বের হতে পারে, ওগুলো তো পরাশ্রিত বর্ণ। তারপর আমরা বর্গীয় বর্ণ নিয়ে কথা বলছি শুধু। তারপর আসেন উচ্চারণের স্থান অনুসারে শ্রেণীকরণ। উচ্চারণের স্থান অনুসারে শ্রেণীকরণ। ঠিক আছে, এটা একদম কঠিন করে মুখস্থ করবেন, এটা ইম্পর্টেন্ট বেশি। কারণ যে আমাদের জিহ্বামূল আছে, তালু আছে, তালু দন্তমূল আছে, মানে তালুর সাথে দাঁত যেখানে মিশেছে সেখানে তালু দন্তমূল, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি, দন্তমূল, কণ্ঠধ্বনি। এখানে কণ্ঠটা বানান ভুল আছে, আপনারা আবার এটা মুখস্থ করবেন, এটা প্রিন্টিং মিস্টেক। আর আমি যেহেতু আপনাদের বই থেকে এটাকে স্ন্যাপ করে নিয়েছি, এটা আমি শুদ্ধ করতে পারি নাই। ঠিক আছে, এখন দেখেন এটা পরীক্ষা আসে, আমি গতবারও দেখেছি, এর আগের বারও দেখেছি। উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনিগুলিকে সাজাও, এরকম করে আসে। জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে উচ্চারিত হয়, এটা হলো জিহ্বামূলীয় ধ্বনি। জিহ্বামূলীয় ধ্বনি ক। দেখেন উচ্চারণ করেন তো দেখি। হ্যাঁ দীপক, উচ্চারণ করেন ক। খ খ গ ঘ এগুলোর উচ্চারণ কিন্তু একেবারে জিহ্বা যেখানে, আল জিহ্বা যেখানে, সেখান থেকে। আপনারা সবাই একটু প্র্যাকটিস করে দেখেন, একবার প্র্যাকটিস করেন সবাই। আমি একটু পজ দিলাম, বলেন সবাই ক। নিজেরা না পারলে নিজেদের বাচ্চাদেরকে শেখাতে পারবেন না। প্র্যাকটিস মিউট করে প্র্যাকটিস করেন সবাই। উচ্চারণটা কি উ হবে না? হ্যাঁ ঠিক আছে, উমো না, ক্লাস হলে এগুলো সুবিধা হতো। ক্লাস হলে দেখতেন যে এগুলোতে কি কাজ করাতাম, আস্তে আস্তে পড়ে যেতেন ম্যাডাম, তখন আরো ইন্টারেস্টিং লাগতো। হ্যাঁ অনেক ইন্টারেস্টিং লাগতো, কারণ টিচিংটা তো টিচিং লার্নিং অবশ্যই ইন্টারেস্টিং এনভায়রনমেন্টে হতে হবে। তখন দেখতেন যে আপনারা হাসতে 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 পেটে খিল ধরতো, যে ছেলেপুলে যে উচ্চারণ পারে না, উচ্চারণ যে ভুল হয়, কেন হয়, তো একটা একটা করে ধরিয়ে দিতাম। যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি কোনোদিন ক্লাসে ফিরে আসি, অবশ্যই এটা নিয়ে আমরা ক্লাস করব। আপনারা মনে রাখবেন, স্বর্ণালী তো হোস্ট, স্বর্ণালী মনে রাখবেন, এটা ক্লাসে আবার প্র্যাকটিস হবে। ঠিক আছে, জিভ প্রসারিত করে শব্দের অংশ তালু স্পর্শ করে উচ্চারিত হয়, জিভটাকে প্রসারিত করে। চ, দেখেন তো চ, ছ, এই দুটো উচ্চারণের মধ্যে যে কি ঝামেলা। একবার একটা মেয়েকে আমি রবীন্দ্রনাথের ছুটি কবিতাটা মানে সে ফাইনাল টিচিং এ ছুটি দিবে, আমি যত বলি ছুটি সে বলে ছুটি, আমি বলি ছুটি সে বলে ছুটি, আমি যত জোরে বলি সে তত জোরে ছুটি বলে। আমি তাকে দিয়ে কখনো ছুটি বলাতে পারি না। এই কারণ হলো সে এই ছ বর্ণটির উচ্চারণ সে জানে না। ঠিক আছে, চ, ছ, বর্গীয় জ, ঝ, তালব্য স, এগুলোকে বলা হয়েছে তালু, তালব্য বর্ণ। সোজা কথা মনে রাখবেন, তালব্য বর্ণ। হ্যাঁ তালব্য, এটাতে উচ্চারণের স্থান অনুযায়ী, সুতরাং প্রত্যেকটা বর্ণের এখানে উচ্চারণ আসতে পারে। ঠিক আছে, ওটা ছিল স্বরতন্ত্রের অবস্থা ভেদে। আচ্ছা, জীবের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে উচ্চারণ করা, তালু দন্তমূল ট। দেখেন তো
জিভের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে। ট, দেখেন জিহ্বাটা গিয়ে উপরে তালুর সঙ্গে লাগছে। একবার প্র্যাকটিস করেন। ট, ঠ, ড, ঢ, ড শূন্য র, ঢ শূন্য র। দেখেন আপনি জিহ্বাটা একদম উপরে তালুর সঙ্গে লাগে। তালুর আবার কোন জায়গায়? যেখানে দন্তমূল। ঠিক আছে, এবার আসেন দন্তধ্বনি। ম্যাডাম তাহলে শেষে দুটো উচ্চারণ, ড শূন্য র, ঢ শূন্য র, এটা হবে না? ড শূন্য র, ঢ শূন্য র, ড শূন্য র, ঢ শূন্য র, একটা ড শূন্য র, একটা ঢ শূন্য র। যেমন করে ড, ঢ। ঠিক আছে, আপনারা তো উচ্চারণ করেন ড, ডহ, ক, কহ, চ, চহ, প, পহ, ব, বহ, এরকম উচ্চারণ করেন। এই উচ্চারণগুলো ভুল। বলতে হবে প, ফ, ব, ভ, চ, ছ, ড, ঢ, ড শূন্য র, ঢ শূন্য র। এভাবে শেখাতে হবে। এবার দন্তধ্বনি কোনটা? ত, থ, দ, ধ, দন্তধ্বনি। আপনি দেখেন দন্তধ্বনি মানে দাঁত দিয়ে উচ্চারণ হচ্ছে এগুলো। না দেখেন মুখের ভিতরে, একবার উচ্চারণ করে দেখেন সবাই। এবার আসেন ওষ্ঠধ্বনি। ওষ্ঠ, এক বা দুই ঠোঁট ব্যবহৃত হয় ওষ্ঠধ্বনি। ওষ্ঠ মানে কি কন্ত বলেন তো? দিতে হবে ম্যাডাম। হ্যাঁ, ঠোঁট। ছয় রকম আছে। জি জি। তব অধরে মাখিয়া রেখো, পরের অংশটা আর বললাম না। কি হবে ম্যাডাম পরের অংশ? বলবো না, অ্যাডাল্ট ছেলে বলে আমি একদম ত্যক্ত বিরক্ত। ধরেন ওষ্ঠধ্বনি হলো প, ফ, ব, ভ, ম। ঠোঁট ছাড়া এগুলো উচ্চারণ করতে পারবেন? দেখি ঠোঁট না নেড়ে প, ফ, ব, ভ, ম উচ্চারণ করেন তো দেখি পারেন কিনা। এটা পারা যাবে না বলেছে ম্যাডাম। এটা ইয়ের মধ্যে পড়ে গেছে, আইনে পড়ে গেছে। হ্যাঁ, এটা আইনে পড়ে গেছে যে এটা ঠোঁট লাগবেই, বেআইনি করা যাবে না। আজকে দীপঙ্কর কিন্তু আমাকে একটা গান শোনাবেন। সবাই চলে গেলে আপনি যাবেন না, আপনি আমাকে একটা গান শোনাবেন। আমাদের 12 মিনিট সময় ওভার হয়ে গেছে। তাহলে আমি আরেকটা স্লাইড দেখি শেষ করে দিব। এরপর আসেন কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি হলো হ, যেটা কণ্ঠ থেকে উচ্চারণ করে। হ, হ উচ্চারণ করেন তো দেখি। হ, একবারে কণ্ঠ থেকে। তো এইটা কিন্তু সোজা। এই যে জিহ্বামূলীয় ধ্বনি, তালব্য ধ্বনি, তালুদন্ত, দন্তমূল। আবার ওই যে পিনু আমি ক্লাসে, প্লিজ আমি ক্লাসে পরে। ম্যাডাম ক্লাস করে দেন ম্যাডাম। এরা হলো যে মোবাইলে চার্জ নেই। না, এরা হলো যে রেডিওতে কাজ করতেছে, সময় নেই, গমন নেই। বলেছি যে না আপনাদের জন্য সব ওপেন। এমন ওপেন করেছে রাতের 1টা কি 2টা কি 3টা কি 4টা কি সমানে তারা ফোন করতে থাকে, বুঝছেন? আমি তো বল কেটে দিয়েছি, শব্দ যায় না কেন? দেখি কি করা যায়। মানুষকে একটু প্রশ্রয় দিলে মানুষটা একেবারে সীমাহীন হয়ে যায়। আমি বলেছি যে যখন ইচ্ছে ফোন করবেন, সেজন্যই রাত 3টে বাজে ফোন করে। আচ্ছা, এরপর আমরা আসি, এরপরে স্লাইডটাতে চলে আসি। এরপর স্লাইডটাতে বাংলা ভাষার গঠন বৈশিষ্ট্য। তাহলে এটা আমরা আরেকদিন করব, পরের ক্লাসে করব। আজকে শুধু ধ্বনিটা নিয়ে কাজ করি, এই স্লাইডটা বাদ। ঠিক আছে? চলে আসি আমরা কি কি জানলাম। কি কি জানলাম? আমি জানলাম লুৎফর ভাষা কাকে বলে। জি ম্যাডাম বলেন, পড়তে থাকেন। ভাষা কাকে বলে? হ্যাঁ। ভাষার উপাদান কয়টি ও কি কি? হ্যাঁ। স্বরধ্বনি কয় প্রকার ও কি কি? হ্যাঁ। মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কয়টি ও কি কি? আচ্ছা। ব্যঞ্জন ধ্বনি কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের শ্রেণীকরণ। হ্যাঁ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? আচ্ছা। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
গঠন রীতি অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? হ্যাঁ, ওটা বাদ, ওটা আমরা আগামী ক্লাসে করব। ঠিক আছে? জি ম্যাডাম। আজকে শিখলাম শুধু বর্ণমালা। যে বর্ণমালা হলো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হলো দুই প্রকার, স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে? তারপরে শিখলাম মৌলিক স্বরধ্বনি 7টি, কি কি? অ, আ, ই, উ, এ, ও, এ। ঠিক আছে? এরপরে শিখলাম আমরা যৌগিক স্বরধ্বনি 31টি, নিয়মিত 12টি, অনিয়মিত। ঠিক আছে? জি ম্যাডাম। তারপরে নিয়মিত যৌগিক স্বরধ্বনি কি কি দেখলাম, অনিয়মিত যৌগিক স্বরধ্বনি কি কি দেখলাম। তারপর দেখলাম ব্যঞ্জন ধ্বনির শ্রেণীকরণ, ব্যঞ্জন ধ্বনি কত প্রকার, কি কি, কয় ভাগে ভাগ করেছে, আমরা এগুলো দেখলাম। ফুসফুসতাড়িত বাতাসের চাপের উপর নির্ভর করে শ্রেণীকরণ, অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। তারপরে হলো উচ্চারণ রীতি অনুযায়ী, উচ্চারণের স্থান অনুসারে, উচ্চারণের রীতি অনুসারে আমরা এগুলো দেখলাম। এইটুকু অংশ আপনারা একটু এই সপ্তাহ বাসায় ভালো করে পড়বেন। আর প্রশ্ন একটা স্ক্রিনশট দিয়ে নেন, প্রশ্নগুলো খাতায় লিখবেন। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু এগুলাতে আসবে। ঠিক আছে? জি ম্যাডাম। স্ক্রিনশট দিয়ে নেন। নিয়েছেন? প্রশ্নগুলো নিয়েছি ম্যাডাম। হ্যাঁ, আপনাদের গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এই কথাটা মনে হয় একটু মিস্টেক করে গেছি নেটওয়ার্কের কারণে। যে ভাষার উপাদান কয়টি ও কি কি, এটাই তো যে ধ্বনি দুই প্রকার, এটা না? ভাষার উপাদান 3টি, বর্ণ, শব্দ, বাক্য। ভাষার উপাদান 3টি, বর্ণ, শব্দ, বাক্য। আমরা শুধু আজকে বর্ণ নিয়ে কথা বললাম, বর্ণগুলো কিরকম। ঠিক আছে? তাহলে ভাষার উপাদান কয়টি? বর্ণ, শব্দ, বাক্য 3টি। 3টি, এটা মাথায় রাখবেন, বর্ণ, শব্দ, বাক্য। আজকে পড়লাম আমরা বর্ণ নিয়ে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা শব্দ এবং বাক্য নিয়ে পড়বো। শব্দ এবং বাক্য একটা শেষ করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। সবাই ভালো থাকবেন। জি ম্যাডাম, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আমরা দীপঙ্কর তার গানের জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে শুধু রিংটোন হয়ে যাচ্ছে, এটাকে আমি কিভাবে মিউট করব? পারতেছি না কেন? আমি তো